আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা ঢাকা কলেজের ছাত্র এবং ঢাকা কলেজের বাইরে থেকে দেখছো, সবাইকে এই দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। এই দুপুরের সময় 1টা 30 থেকে 2টা 20 পর্যন্ত ক্লাস করা একটু কষ্টকর, এইটা অবশ্যই আমরা স্বীকার করি। তবে এই কষ্টটা তোমাদের সারা জীবনের জন্য একটা ইনভেস্টমেন্ট। যদি তোমরা কিছুদিন কষ্ট করতে পারো, তো এই কষ্টটা আর কষ্ট মনে হবে না, কিন্তু সারা জীবনের জন্য তোমাদের একটা অ্যাচিভমেন্ট হবে। আমরা যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস ছিল। 2 দিন ক্লাস ছিল সকাল 8টা থেকে, আর 2 দিন ক্লাস ছিল দুপুর 2টা 40 থেকে। আমি ফার্স্ট ইয়ারে ক্লাস করেছি গাজীপুর থেকে এসে, ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো শীতের দিন সকাল 8টায় ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস, আমি আসবো গাজীপুর থেকে। তাহলে মনে করো কত কষ্ট করতে হয়েছে। আবার 2 দিন ক্লাস 2টা 40 সেই গাজীপুর থেকে এসে, এবং তাও ক্লাসগুলো ছিল এরকম, যেই দিন 2টা 40 থেকে ক্লাস হবে 5:30 পর্যন্ত। আমার গাজীপুর যাইতে হবে, গাজীপুর আমি গেছি হয়তো 8টা 8:30টায়। আর পরের দিন ক্লাস ছিল সকাল 8টায়, এবং শীতের দিন। তো আবার ভোরে একেবারে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে রেডি হয়ে আবার ইউনিভার্সিটিতে। যাই হোক, পড়াশোনা মানেই এটা একটু কষ্টের বিষয়, তবে এই কষ্টটা আসলে একটা ইনভেস্টমেন্ট। আমি যদি এখন ইনভেস্টমেন্ট করতে পারি, সারা জীবন এটার একটা সুফল আমি ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের আজকে আমরা ক্লাস নেব হিসাব বিজ্ঞান পরিচিতি। ধারাবাহিকভাবে যেই ক্লাস আমরা আগে থেকে করে আসতেছিলাম যেই চ্যাপ্টারের উপর। তো তোমরা জানো আমরা গত ক্লাসগুলোতে হিসাব বিজ্ঞান কি এবং হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, লেনদেন এবং হিসাব সমীকরণ, এই বিষয়গুলো দেখেছি। এবং বিশেষভাবে গত ক্লাসে আমরা হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব কি সেই বিষয়টা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব। যদিও গত ক্লাসে আমরা হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব দেখেছি, তো আজকেও এই বিষয়টা থাকবে, কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন। যে সম্পূর্ণ প্রশ্ন কিভাবে থাকে, কারণ তোমরা জানো যেহেতু 9-10-এও তোমরা সৃজনশীল করে আসছো, প্রত্যেকটা প্রশ্নের 3টা অংশ থাকে। একটা হচ্ছে জ্ঞানমূলক, তারপরে অনুধাবনমূলক, এবং তারপরে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। আমাদের হিসাব বিজ্ঞানে আমাদের 3টা অংশ থাকে। অন্যান্য সাবজেক্টে 4টা অংশ থাকে: জ্ঞান, প্রয়োগ, অনুধাবন এবং উচ্চতর দক্ষতা। তোমরা জানো আমাদের হিসাব বিজ্ঞানের প্রশ্নে কিন্তু 4টা অংশ থাকে না, আমাদের হিসাব বিজ্ঞানের প্রশ্ন থেকে 3টা অংশ। তো এই জন্য আমরা একটা প্রায়োগিক প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে বা কিভাবে থাকে, এই বিষয়গুলো যাতে তোমরা পরিষ্কার ধারণা পাও, এই জন্য আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব। তাহলে তোমরা স্লাইডে দেখতেছো একটা অঙ্ক দেয়া আছে যে জনাব নেইমার 2017 সালের 1 জুলাই মূলধন বাবদ নগদ 50,000 টাকা, দালান কোঠা 20,000 টাকা এবং 30,000 টাকার মোটর গাড়ি নিয়ে একটি ব্যবসা আরম্ভ করেন। প্রথমে তোমরা যাতে অঙ্কটা পুরোপুরিভাবে বুঝতে পারো, এই জন্য প্রথমে আমি একটা ফুল স্লাইডে তোমাদেরকে একবার পড়ে তারপরে আমি আবার শর্ট স্লাইডে দেখাবো। তাহলে দেখতেছো এখানে যে জনাব নেইমার 2017 সালের 1 জুলাই মূলধন বাবদ নগদ 50,000 টাকা, দালান কোঠা 20,000 টাকা এবং 30,000 টাকার মোটর গাড়ি নিয়ে একটি ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে সংগঠিত তার কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ: জুলাই মাসের 3 তারিখ রায়হানের নিকট হতে ধারে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, অফিস সরঞ্জাম ক্রয় 20,000 টাকা, যার মধ্যে 12,000 টাকা প্রদান করেন। রায়হানকে তার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রদান করা হলো। জুলাই মাসের 13 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা উত্তোলন। 14 তারিখ ধারে পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা। 26 তারিখ
বেতন প্রদান 15,000 টাকা, 28 তারিখ প্রাপ্য হিসাবের নিকট হতে 500 টাকা আদায় করা যাবে না, এবং লাস্ট 31 তারিখ অফিস সরঞ্জামের উপর 2000 টাকা অবশ্যই ধার্য করতে হবে। এখন এই যে আমাদের জুলাই মাসের 3 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিছু লেনদেন দেয়া আছে, আর আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ক নাম্বার রিকোয়ারমেন্ট, প্রারম্ভিক মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার রিকোয়ারমেন্ট, অর্থের আদান প্রদান ভিত্তিক শ্রেণী বিভাগ অনুযায়ী অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। এবং গ নাম্বার, হিসাব সমীকরণের মাধ্যমে লেনদেনের প্রভাব দেখাও। তাহলে আমরা দেখলাম যে পুরা মাসের একটা সামারি আমাদেরকে দেয়া আছে। এখন আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে ক নাম্বার রিকোয়ারমেন্ট, প্রারম্ভিক মূলধন নির্ণয়। আমরা হিসাব সমীকরণ যদি বলি, হিসাব সমীকরণ থেকে আমরা দেখেছি মোট সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন এই যে মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বটাই কিন্তু আমাদের মূলধন। তাহলে আমার বের করতে বলছে মালিকানা সত্ত্ব। তাহলে এই যে আমার হিসাব সমীকরণ A = L + OE, এখান থেকে যদি আমি মালিকানা সত্ত্ব বের করতে চাই তাহলে আমি লিখব বা মালিকানা সত্ত্ব সমান সমান মোট সম্পদ, বা যেহেতু আমাকে বলছে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব বের করতে, তাহলে মোট প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এখন জনাব নেইমার 2017 সালের 1 জুলাই মূলধন বাবদ নগদ 50,000 টাকা, দালান কোঠা 20,000 টাকা এবং 30,000 টাকার মোটর গাড়ি নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে ব্যবসায় আমরা তো রেকর্ড করি ব্যবসায়ের পক্ষে। এখন ব্যবসায় কি কি সম্পদ পাইল? ব্যবসায় বলতেছে আজকে আমরা আমরা নগদ টাকা পাইলাম 1 লক্ষ টাকা, নগদ হচ্ছে 50,000 টাকা, তারপর পাচ্ছে দালান কোঠা 20,000 টাকা, সাথে পাচ্ছে মোটর গাড়ি 30,000 টাকা। আর যেই দিন ব্যবসা শুরু করতেছে মালিক 50,000 টাকা নগদ, 20,000 টাকা দালান কোঠা এবং 30,000 টাকা মোটর গাড়ি দিচ্ছে, এবং ওই দিন জুলাই মাসের 1 তারিখে কিন্তু কোনো দায় আমাদের সৃষ্টি হয় নাই, কাজেই প্রারম্ভিক দায় শূন্য। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব হচ্ছে মোট দায় মাইনাস প্রারম্ভিক দায়, মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, 1 লক্ষ টাকা। তোমরা জানো সৃজনশীল প্রশ্নে আমাদের অ্যাকাউন্টিংয়ে 3টা পার্ট থাকে। আমাদের ক পার্ট, খ পার্ট আর ঘ পার্ট। ক পার্টে আমাদের মার্ক থাকে 2, খ পার্টে 4 এবং ঘ পার্টে 4, মোট 10 মার্ক। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ক নাম্বার প্রারম্ভিক মূলধন নির্ণয়, এখানে আমাদের 2 মার্ক ছিল, কাজেই আমাদেরকে একটু ওয়ার্কশিট, দ্যাট মিনস খসড়া করেই আমাদেরকে প্রারম্ভিক মূলধনটা বের করে দেখাইতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট বা খ নাম্বার রিকোয়ারমেন্ট,
ছিল অর্থের আদান প্রদান ভিত্তিক শ্রেণী বিভাগ অনুযায়ী অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আমাদের এখন এখানে যতগুলা লেনদেন দেয়া আছে, লেনদেনে দেখো যে কোন লেনদেন সংগঠিত হয়েছে কিন্তু কোনো অর্থের আদান প্রদান হয় নাই। আমরা যদি প্রথম লেনদেন দেখি জুলাই মাসের 1 তারিখ, এখানে জনাব নেইমার 2017 সালের 1 জুলাই মূলধন বাবদ নগদ 50,000 টাকা, চালান কোঠা 20,000 টাকা এবং 30,000 টাকার মোটর গাড়ি নিয়ে একটি কারবার আরম্ভ করেন। তাহলে প্রথম 1 তারিখের এটা একটা লেনদেন এবং এই লেনদেনে অর্থের আদান প্রদান সংঘটিত হয়েছে। তারপর জুলাই মাসের 3 তারিখ রায়হানের নিকট হতে ধারে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। তাহলে এখানে যে 10,000 টাকা আদান প্রদান করা মানে লেনদেন হয়েছে, তো এইটাও আমাদের একটা অর্থের আদান প্রদান ঘটবে যে আজকে আমি নগদ ধারে পণ্য ক্রয় করতেছি, কিছুদিন পরে এটার জন্য আমাকে টাকা দিতে হবে। এইখানে অনগদ লেনদেন, ধারের লেনদেন কিন্তু বোঝায় নেই যে এখন আমাকে টাকা দিতে হবে না, পরে দিতে হবে, এরকম লেনদেন বোঝায় নেই। যেই লেনদেনের কারণে লেনদেন সংঘটিত হয়েছে কিন্তু এখন অথবা পরবর্তীতে কখনোই আমার সাথে কারো থার্ড পার্টি কারোর সাথে মানে কোনো টাকা পয়সার লেনদেন হবে না, কিন্তু এটা লেনদেন। তাহলে এরকম 7 তারিখ অফিস সরঞ্জাম ক্রয় 20,000 টাকা, যার মধ্যে 12,000 টাকা প্রদান, এটার সাথেও টাকা পয়সার সম্পর্ক আছে। রায়হানকে তার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রদান করা হলো। এখানে দেখো এই যে রায়হানকে তার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রদান করা হলো। এখন রায়হান আমাদের কাছে কত টাকা পাইতো? জুলাই মাসের 3 তারিখ রায়হানের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। তাহলে রায়হান আমাদের কাছে পাওনা হচ্ছে 10,000 টাকা। আর জুলাই মাসের 11 তারিখে আমরা রায়হানকে দিচ্ছি 9,500 টাকা, কিন্তু আমি বলতেছি দেনার পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে 500 টাকা আমি দেই নাই এবং ফিউচারেও আর দিব না। তাহলে রায়হান আমার কাছে পাইতো 10,000 টাকা, কিন্তু দিলাম 9,500। আমি বলতেছি পাওনার পূর্ণ নিষ্পত্তি, 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে। এই যে 500 টাকা আমার দেওয়া লাগে নাই, এখনও দিই নাই, ইন ফিউচারেও দিব না। তাহলে এইটা হচ্ছে অর্থের আদান প্রদান ভিত্তিক একটি অনগদ লেনদেন, যে এক লেনদেন এই 500 টাকা আমার লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু এটার জন্য আমাকে এখনও টাকা দেওয়া লাগে নাই, ইন ফিউচারেও টাকা দেওয়া লাগবে না। তাহলে অনগদ লেনদেন আমাকে বের করতে বলছে, আমরা অনগদ লেনদেন এর পরিমাণ নির্ণয় করব। নাম্বার অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা। তাহলে 2017 সাল জুলাই মাসের 11 তারিখ। তাহলে জুলাই মাসের 11 তারিখ আমার প্রথম একটা অনগদ লেনদেন সৃষ্টি হয় বা সংগঠিত হয়, যেখানে প্রাপ্ত বার্তা তাহলে আমার পাওনাদার আমার কাছে 10,000 টাকা পাইতো, আমি তাকে প্রদান করছি 9,500 টাকা, তাহলে আমি বার্তা পাইলাম 500 টাকা। তাহলে এই 500 টাকা বার্তা পাওয়া এটাও একটা লেনদেন, তবে এটার জন্য এখন আমাকে টাকা দিতে হয় নাই, ইন ফিউচারে দিতে হবে না। তারপর দেখো ব্যক্তিগত প্রয়োজনে জুলাই মাসের 13 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা উত্তোলন। তাহলে এটার সাথেও আমার নগদ অর্থের আদান প্রদান আছে। 14 তারিখ
ধারে পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা। তাহলে এটা ধারের লেনদেন, কিন্তু অনগদ লেনদেন না। এখন আমাকে দিতে হয় নাই। তাহলে 14 তারিখ ধারে পণ্য বিক্রয়, এখন আমি টাকা পাই নাই, কিন্তু ইন ফিউচারে টাকা পাবো। তাহলে এটা ধারে পণ্য বিক্রয়, ধারের লেনদেন, কিন্তু অনগদ না। দেন 26 তারিখ বেতন প্রদান 15,000 টাকা। তাহলে এইটাও আমার নগদের সাথে সম্পর্কযুক্ত। এরপর 28 তারিখ প্রাপ্য হিসাবের নিকট হতে 500 টাকা আদায় করা যাবে না। তাহলে প্রাপ্য হিসাব, যার কাছ থেকে আমি টাকা পাওয়ার কথা কিন্তু তার কাছ থেকে 500 টাকা আমি পাবো না, যাকে বলে অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, আদায় করা যাবে না। তাহলে যেই পাওনা আমার আদায় করা যাবে না সেটা হচ্ছে অনাদায়ী পাওনা, এবং সেটার জন্য আমাকে সঞ্চিতি রাখতে হয়। তাহলে এই 500 টাকা আমি আশা মনে করতেছি ইন ফিউচারে পাওয়া যাবে না। তাহলে এইটাও আমার একটা অনগদ লেনদেন। তাহলে 500 টাকা আমার ক্ষতি, কিন্তু এটার জন্য আমাকে কোনো টাকা পয়সা আমাকে ইন ফিউচারে পাবো না। তাহলে কয় তারিখ? 28 তারিখ, জুলাই মাসের 28 তারিখ অনাদায়ী পাওনা তো হচ্ছে 500 টাকা। তারপর জুলাই মাসের 31 তারিখ অফিস সরঞ্জামের উপর 2000 টাকা অবশ্যই ধার্য করতে হবে। অবচয় আমরা জানি একটা লেনদেন, যদিও এটা অদৃশ্যমান লেনদেন, দৃশ্যমান না। আমার সময়ের অতিবাহিত হওয়ার কারণে অথবা আমার সম্পদ ব্যবহারের কারণে আমার সম্পত্তির মূল্য কমে যাচ্ছে, এই মূল্য কমে যাওয়াটাকে আমরা অবচয় বলি। এবং এর কারণে কিন্তু আমি এই অবচয়টা একটা খরচ হিসাবে দেখাই, কিন্তু এই খরচের জন্য, এই খরচ দেখানোর কারণে কিন্তু আমাকে কোনো টাকা কিন্তু তখন আউটফ্লো হয় না বা ইনফ্লো হয় না। অর্থাৎ যেমন আমার বেতন একটা খরচ, এখন এই বেতন খরচ আমি দেখাইতে হলে এখানে এখন হোক আর ইন ফিউচারে হোক আমাকে কিন্তু টাকা পরিশোধ করতে হবে। কিন্তু এখানে তাহলে তোমরা স্লাইডে দেখতেছো যে আমরা 11 তারিখে কারবার প্রাপ্ত বার্তাকে অনগদ লেনদেন হিসাবে এখানে দেখাইছি। তারপর 28 তারিখে প্রাপ্য হিসাবের নিকট থেকে 500 টাকা আদায় করা যাবে না, অর্থাৎ যেহেতু ফিউচারে আমি এই টাকাটা পাবো না, তো এটাকে আমরা অনগদ লেনদেন বলতেছি। আমরা পাবো না, এটা একটা লেনদেন, একটা ক্ষতি, এটা আমরা 500 টাকা অনগদ লেনদেনে দেখাচ্ছি। আর সর্বশেষ 31শে জুলাই অফিস সরঞ্জামের উপর 2000 টাকা অবশ্যই ধার্য করতে হবে। এইটাও আমার একটা লেনদেন, কিন্তু এটার কারণেও কোনো ক্যাশ আমার ইনফ্লো অথবা আউটফ্লো হবে না, এখনও না, ইন ফিউচারেও না। এই জন্য এটা একটা অনগদ লেনদেন। তাহলে অবচয় ৳2000। তাহলে এই ছিল আমার মোট 3000 টাকা হচ্ছে আমার অনগদ লেনদেন জুলাই মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্ট আমার ছিল মোট অনগদ পরিমাণ নির্ণয়। তাহলে মোট অনগদের পরিমাণ, অনগদ লেনদেনের পরিমাণ হচ্ছে 3000 টাকা। এরপর 3 নম্বর রিকোয়ারমেন্ট, 3 নম্বর রিকোয়ারমেন্ট আমাকে ছিল হিসাব সমীকরণের মাধ্যমে লেনদেনগুলোর প্রভাব দেখাও। তাহলে গত ক্লাসে আমরা যে জিনিসটা দেখছিলাম হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, তো ওইখানে শুধুমাত্র আমার রিকোয়ারমেন্ট একটাই ছিল, যে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, আর অন্য কোনো রিকোয়ারমেন্ট ছিল না। কিন্তু আমি আজকে একটা পুরা অঙ্ক, যেটা পরীক্ষার মধ্যে থাকে যেরকম, যে ক পার্ট, খ পার্ট এবং গ পার্ট সৃজনশীল প্রশ্ন, তো ওই রকম অঙ্ক হিসাবে আমরা দেখাচ্ছি। তাহলে গ পার্ট আমার হচ্ছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব।
তাহলে গত ক্লাস যারা দেখেছো লেনদেন এর প্রভাব হিসাব সমীকরণের উপরে, তাহলে এই পাশে আমাদের আগে সম্পদ সমান দায় মালিকানা সত্ত্ব তাহলে সম্পদ কি কি সম্পদ, এটা এইগুলো আমরা যখন অঙ্ক করব তখন দেখব। তাহলে প্রথম স্ট্রাকচারটা থাকবে সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে জনাব নেইমার হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। তাহলে আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসছো এবং আমি যেগুলো অঙ্ক বোর্ডে করাচ্ছি সেগুলো খাতায় উঠাচ্ছ। আমি প্রথম ক্লাসে বলেছি অবশ্যই অ্যাকাউন্টিং ক্লাসে কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে এবং আমি বোর্ডে যেগুলো লিখি অবশ্যই খাতায় লিখতে হবে। তুমি যদি খাতায় লিখো তাহলে তোমার মাথায় থাকবে, এটা আমি প্রথমেই বলেছি। আর যদি খাতায় না লিখো তাহলে এটা মাথায় থাকবে না। তুমি যদি আজকে আমার ক্লাসটা খাতায় ওঠাও, তুমি যদি এক সপ্তাহ পরে এবং ইভেন এক মাস পরেও যদি তুমি একটু খাতার পেজ উল্টাও, তাহলে তুমি মনে করতে পারবা যে হিসাব বিজ্ঞান পরিচিতির 4 নাম্বার ক্লাসে স্যার কী পড়াইছিল, এবং উইদিন 5 মিনিটস তোমার সব কিছু মনে অ্যাটলিস্ট 90% মনে পড়ে যাবে। আর তুমি যদি আজকে এই খাতায় না উঠাও, মনে করলাম যে আমি তো সব বুঝতে পারছি, কাজে খাতায় ওঠানোর দরকার নেই। তো এক সপ্তাহ পরে যদি তোমাকে বলতে বলা হয় যে ওই স্যার কি পড়াইছিল, তো তুমি ওইখানে 10% রিকল করতে পারবে না। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি 2 দিন আগে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছো, তো তোমার মনে করতে খুব কষ্ট হবে এবং 90% লোক এটা মনে করতে পারবে না যে 2 দিন আগে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছে। তো এরকম তুমি যদি আজকে অঙ্কটা না উঠাও, তুমি কিন্তু কয়েকদিন পরেই এগুলো তোমার মাথা থেকে বের হয়ে যাবে। এই জন্য হিসাব বিজ্ঞান ক্লাস অবশ্যই তোমাকে প্রত্যেকটা জিনিস খাতায় উঠাইতে হবে, খাতায় লিখতে হবে, তাহলেই তুমি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং এটা পার্মানেন্ট হবে বা দীর্ঘস্থায়ী হবে। কাজেই যেহেতু তোমরা আমার সামনে নাই, আমি সামনে অর্থাৎ যখন ক্লাস নেই তখন কিন্তু আমি অবশ্যই এইটা কনফার্ম করি বা নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে সবাই খাতায় উঠাইতেছে। তো কাজেই এখন সেটা তোমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে খাতায় উঠাই নিবা, যদিও যেহেতু আমার আর দেখার সুযোগ নেই। তাহলে প্রথমে আমরা এই পাশে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে সম্পদ, এই পাশে দায় এবং মালিকানা সত্ত্ব। আমরা দায়ের পরে একটা যোগ চিহ্ন অথবা মালিকানা সত্ত্বের আগে একটা যোগ চিহ্ন দিতে পারি। আর এই ঘরটা কিসের ঘর, যারা গত ক্লাস দেখছো তারা জানো এই ঘরে আমাদেরকে কিছু ব্যাখ্যা দিতে হয়। তাহলে 2017 সালের জুলাই মাসের 1 তারিখ, 2017 জুলাইয়ের 1 তারিখ কি ছিল আমাদের লেনদেন তোমরা একটু দেখো। জুলাই মাসের 1 তারিখে লেনদেনটা ছিল জনাব নেইমার 2017 সালের 1 জুলাই মূলধন বাবদ নগদ 50,000 টাকা, চালান কোঠা 20,000 টাকা এবং 30,000 টাকার মোটর গাড়ি নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তার মানে জুলাই মাসের 1 তারিখে ব্যবসায় 3টা অ্যাসেট পাইছে। এক নম্বর হচ্ছে নগদ টাকা, 2 নম্বর হচ্ছে দালান কোঠা, 3 নম্বর হচ্ছে মোটর গাড়ি। তাহলে আমরা জুলাই মাসের 1 তারিখে সম্পদের ঘরে প্রথমে লিখব নগদ, তারপর দালান কোঠা, তারপর মোটর গাড়ি। নগদ 30,000 টাকা, 50,000 টাকা, দালান কোঠা 20,000 টাকা আর মোটর গাড়ি 30,000 টাকা। আর সবগুলো সে পাইছে মালিকের কাছ থেকে, কাজেই মালিকের কাছে তার দায়বদ্ধতা হচ্ছে 1 লক্ষ টাকা মূলধন। তাহলে ব্যাখ্যার ঘরে আমরা কি লিখব? প্রারম্ভিক বিনিয়োগ।
আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো যারা বিশেষ করে গত ক্লাস দেখছো। এরপর 2 নম্বর লেনদেনটা আমাদের কি ছিল? 2 নম্বর লেনদেন জুলাই মাসের 3 তারিখ রায়হানের নিকট হতে ধারে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। তাহলে রায়হানের নিকট থেকে আমি পণ্য ধারে ক্রয় করলাম, এতে আমার লেনদেনের হিসাব সমীকরণের উপরে কি প্রভাব পড়লো? ধারে পণ্য ক্রয় হিসাব, এটা আমার একটা খরচ হিসাব, কারণ আমি যদি ক্রয় করি তাহলে আমার খরচ হয়, আর যদি বিক্রি করি তাহলে আমার আয় হয়। তাহলে ক্রয় করলে আমার খরচ হয়, আর খরচ যদি হয় তাহলে কি হয়? আমরা গত ক্লাসের এবং এর আগের ক্লাসে 2 ক্লাসে বলেছি যে যদি খরচ হয় তাহলে আমার মালিকানা সত্ত্ব কমে, আর যদি আয় হয় তাহলে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে জুলাই মাসের 3 তারিখ, আচ্ছা এইটা আমাদের কি করতে হবে? 2 ভাবে করা যায়। একটা হচ্ছে বিস্তারিত পদ্ধতি, আমরা প্রত্যেকটা লেনদেনের পরে জের নির্ণয় করি। তাহলে 50,000 টাকা, 20,000 টাকা আর 30,000 টাকা, 1 লক্ষ টাকা। এখন গত ক্লাসে আমি এইভাবে জের নির্ণয় করে অঙ্ক করিয়েছি। তোমরা অনেকে প্রশ্ন করেছো যে স্যার যদি আমরা প্রত্যেক লেনদেনের পরে যোগ না করি বা জের নির্ণয় না করি তাহলে কোনো সমস্যা আছে কিনা? এখন এই ব্যাপারে সমস্যা আছে কিনা, প্রশ্নে অনেক সময় লেখা থাকে বিস্তারিত পদ্ধতি, আবার অনেক সময় লেখা থাকে সংক্ষিপ্ত পদ্ধতি। যদি বিস্তারিত পদ্ধতি লেখা থাকে তাহলে অবশ্যই তোমাকে যোগ করে দেখাইতে হবে। যদি সংক্ষিপ্ত পদ্ধতি লেখা থাকে তাহলে অবশ্যই তোমাকে যোগ না করে শুধু লেনদেনের প্রভাবগুলো ঘরে করে লিখতে হবে। আর যদি কিছুই উল্লেখ না থাকে তাহলে যে কোনো একটা মেথড ফলো করতে পারো, তবে যোগ করে দিলে এইটা তুমি নিশ্চিত হইলা যে এখানে এক্সামিনার মার্ক কাটার কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই, কারণ কিছুই উল্লেখ নাই। এখন সে যোগ করবে না যোগ করবে না, তো যোগ না করলে কোনো এক্সামিনার হয়তো মনে করতে পারে যে কেন যোগ করে নেই, সে হয়তো এটা প্রিফার করে যে ঠিক আছে আমি বললাম যে যোগ করা লাগবে না। এখন যে এক্সামিনার তোমার খাতা দেখবে বোর্ডের, সেই এক্সামিনার মনে করতে পারে যে যেহেতু কিছু উল্লেখ নেই কাজেই যোগ করা দরকার ছিল, সে যোগ করে নাই। আবার কেউ মনে করতে পারে যেহেতু কিছু উল্লেখ নেই কাজেই সে যোগ করে নেই, কোনো সমস্যা নেই। তো এই জন্য তুমি যদি যোগ করে দাও কিছু উল্লেখ না থাকলে তাহলে তুমি সেফ পজিশনে আসো। আর যদি কিছু উল্লেখ নাই, তুমি যোগ করো নাই, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে যোগ করার প্রয়োজন নেই। এরকম হয়তো অনেকে মনে করতে পারে, আবার অনেকে এরকম নাও মনে করতে পারে। এই জন্য যোগ করে দেওয়াটা সেফ। আর যোগ না করলেও অনেকেই মনে করেন কোনো সমস্যা নাই, এবং আমিও এরকম একজন। তো যাই হোক, আমরা শিখাচ্ছি 2 ভাবেই, এখন তুমি নিজেই সিদ্ধান্ত নিবা। বিশেষ করে আমি এটা বলবো যে সময়ের উপর নির্ভর করবে। তুমি যদি যোগ করেও তুমি সময়টা কভার করতে পারো তাহলে যোগ করে দিবা। আর যদি মনে করো যে না আমি যোগ করার সময় বেশি লাগবে, আমি সময় বেশি লাগলে অন্য প্রশ্ন আনসার করতে পারবো না, তখন তুমি এটা ছেড়ে দিতে পারো। তারপর জুলাই মাসের 3 তারিখ, জুলাই মাসের 3 তারিখ জনাব রায়হানের নিকট থেকে ধারে পণ্য ক্রয় হলো 10,000 টাকা। তাহলে ধারে পণ্য ক্রয় এটা আমার একটা খরচ, যদি খরচ হয় তাহলে আমার মালিকানা সত্ত্ব কমে 10,000 টাকা। আর যেহেতু ধারে পণ্য ক্রয় করছি তাহলে এই টাকাটা আবার রায়হানকে দিতে হবে, তার মানে রায়হানের নিকট আমার একটা দায়, তাহলে আমার দায় বাড়বে 10,000 টাকা। তাহলে এই দায়কে বলা হয় প্রদেয় হিসাব। তাহলে 10,000 টাকা এবং 10,000 টাকা যদি প্লাস মাইনাস করি তাহলে আমার এখানে 10,000 বাড়লো, এখানে 10,000 কমলো, আগের মতোই আমার 90,000 টাকা, সরি মোট দায় এবং মোট সম্পদের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা।
তোমরা জানো যদি মালিকানা সত্ত্বের পরিমাণ পরিবর্তন হয়, কমে অথবা বাড়ে, তাহলে এই মালিকানা সত্ত্ব আমার কেন কমলো অথবা কেন বাড়লো এটার জন্য কিন্তু ব্যাখ্যার করে লিখতে হয়। সেই জন্য আমরা এখানে লিখে দিলাম যে ধারে পণ্য ক্রয় বা ধারে ক্রয় হচ্ছে 10,000 টাকা। তারপর পরের লেনদেন দেখো, জুলাই মাসের 7 তারিখ, অফিস সরঞ্জাম ক্রয় 20,000 টাকা, যার মধ্যে 12,000 টাকা প্রদান। তাহলে অফিস সরঞ্জাম ক্রয়, অফিস সরঞ্জাম এটা একটা আমার সম্পত্তি, তাহলে আমি সম্পত্তি ক্রয় করলাম 20,000 টাকা, আর এই 20,000 টাকা সম্পত্তি ক্রয় করে আমি নগদ টাকা দিলাম 12,000 টাকা। তাহলে বাকি 8,000 টাকা কি আমাকে দিতে হবে না? বাকি 8,000 টাকাও কিন্তু আমাকে দিতে হবে, তবে ইন ফিউচারে দিব, আমি পরে দিব। তাহলে জুলাই মাসের 7 তারিখ অফিস সরঞ্জাম ক্রয়, তাহলে আমার আরও একটা সম্পদ আমার বৃদ্ধি পাইল, অফিস সরঞ্জাম। 7 তারিখে আমার অফিস সরঞ্জাম বাড়লো 20,000 টাকা, আর অফিস সরঞ্জাম বৃদ্ধি করতে যায় আমার নগদ টাকা কমলো 12,000 টাকা, আর 8,000 টাকা আমি এখনো দিই নাই, ইন ফিউচারে দিব, তাহলে আমার দায় বাড়লো 8,000 টাকা। তাহলে বর্তমানে আমার অবস্থা হচ্ছে নগদ টাকা আছে 38,000 টাকা, দালান কোঠা 20,000 টাকা, মোটর গাড়ি 30,000 টাকা, অফিস সরঞ্জাম বাবদ নতুন করে আমি পাইলাম বা বাড়লো 20,000 টাকা, আর প্রদেয় হিসাব 18,000 টাকা, মালিকানা সত্ত্ব 90,000 টাকা। তাহলে এই লেনদেনের মাধ্যমে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায় নাই বা হ্রাস পায় নাই, এই জন্য কিন্তু আমরা কোনো ব্যাখ্যা লিখি নাই। তাহলে ব্যাখ্যা শুধু কখন লিখবো? যখন আমার লেনদেনের দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। তারপর পরের লেনদেন দেখো, 11 তারিখ রায়হানকে তার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রদান করা হলো। আচ্ছা, এই যে রায়হান আমার কাছে 10,000 টাকা পাইতো, ধারে ক্রয় করছিলাম 10,000 টাকা, এখন আমি তাকে টাকা দিয়ে দিচ্ছি। টাকা দিচ্ছি কত? টাকা দিচ্ছি 9,500 টাকা, কিন্তু আমরা বলতেছি পূর্ণ নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তার কাছে আমার আর কোনো দায় দেনা নাই, সে আমার কাছে কোনো টাকা পাবে না। 9 তারিখ আমি রায়হানকে দিচ্ছি 9,500 টাকা, তাহলে আমার নগদ টাকা কমবে 9,500 টাকা, কিন্তু আমার দায় কমবে 10,000 টাকা, মাইনাস 10,000 টাকা। তাহলে আমার দায় কমলো 10,000 আর নগদ কমলো 9,500, তাহলে বাকি 500। আমি এই যে 500 টাকা কম দিলাম, এটা আমার কে বলে প্রাপ্ত বাট্টা, অর্থাৎ আমি বাট্টা পাইলাম, এটা আমার একটা আয়। যদি আমার 500 টাকা বেশি দেওয়া লাগতো তাহলে 500 টাকা বেশি আমার প্রতিষ্ঠান থেকে চলে যেত, এটা খরচ হইতো। কাজে 500 টাকা কম দিলাম, এটা আমার আয়। আমার এই 500 টাকা আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে 500 টাকা দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলো কেন? কারণ এটা প্রাপ্ত বাট্টা, এটা আমার একটা আয়ের উৎস। তাহলে আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়ে, এই জন্য আমরা মালিকানা সত্ত্ব বাড়াইলাম। তাহলে 500 টাকা কেন বাড়াইলাম? প্রাপ্ত বাট্টার নামে। তাহলে আমার নগদ এখন আছে 28,000 টাকা, 28,500 টাকা, এটা 20,000 টাকা, 30,000 টাকা, 20,000, এখানে আছে 8,000 টাকা, 90,500 টাকা। তারপরে লেনদেন দেখো, ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা উত্তোলন। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে কে উত্তোলন করছে? মালিক উত্তোলন করছে ব্যবসায় থেকে। তাহলে ব্যবসায় যখন মালিক টাকা দেয় তাহলে মালিকের মূলধন বাড়ে, আর মালিক যদি ব্যবসায় থেকে টাকা উত্তোলন করে নিয়ে যায় তাহলে ব্যবসায় মালিকের মূলধন কমে। তাহলে আমাদের 11 তারিখে
এইটা ছিল 11 তারিখ, এটা ছিল 13 তারিখ। 13 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন। এখন তাহলে আমার নগদ টাকা কমে যাবে 1000 টাকা, যেহেতু মালিক উত্তোলন করে নিয়ে গেছে। আর আমার মালিকানা সত্ত্ব কমবে 1000 টাকা। তো মালিকানা সত্ত্ব কেন কমলো? নগদ উত্তোলন। $27,500, 20,000, 30,000, 20,000। এইখানে তোমরা কল সাইনগুলা দিয়ে দিবা। মোট সম্পদ এই পাশে সমান সমান মোট দায় 8,000 এবং এখানে 89,500। এরপর 14 তারিখ। 14 তারিখে ধারে পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা। তাহলে পণ্য বিক্রয় এটা কিন্তু আমার একটা আয়। ক্রয় করলে ব্যয় হয়, আয় করলে আয় হয়। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমে, আর যদি আয় হয় তাহলে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে ধারে পণ্য বিক্রি করছি, আমি কিন্তু কোনো টাকা পাই নাই। তাহলে টাকা পাই নাই, ইন ফিউচার আমি টাকা পাবো। তাহলে ধারে পণ্য বিক্রয় করার কারণে একদিকে আমার আয় হয়েছে, আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। আর অন্যদিকে আমি এখনো যেহেতু টাকা পাই নাই, ইন ফিউচারে টাকা পাবো, তাহলে আমার একটা সম্পদ বাড়ছে। সেই সম্পদের নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব নামে একটা সম্পদ বাড়বে 30,000 টাকা। আর সাথে সাথে আমার মালিকানা সত্ত্ব বাড়বে 30,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব কেন বাড়লো সেটাও আমাকে লিখতে হবে। ধারে পণ্য বিক্রয়। $27,500, 20,000, 30,000, 20,000, আবার 30,000 সমান এখানে 8,000, এখানে 89 আর 30 হচ্ছে 1,19,500। এরপর 26 তারিখ বেতন প্রদান 15,000 টাকা। তাহলে দেখো, বেতন প্রদান 15,000 টাকা। বেতন এটা আমার একটা খরচ, আর প্রদান করছি কিভাবে? যেহেতু প্রদান করে ফেলছি, তার মানে নগদ টাকা প্রদান করছি। তাহলে এই লেনদেনের কারণে আমার হিসাব সমীকরণে কোথায় কোথায় প্রভাব পড়বে? 1 নম্বর হচ্ছে নগদ টাকা প্রদান করে ফেলার কারণে আমার নগদ টাকা কমবে। আর 2 নম্বর হচ্ছে যেহেতু এটা একটা খরচ, তাহলে আমার মালিকানা সত্ত্ব কমবে। তাহলে 26 তারিখ নগদ টাকা কমবে 15,000 টাকা, আর মালিকানা সত্ত্ব কমবে 15,000 টাকা। কেন কমলো? বেতন প্রদান। তাহলে 27,500 টাকা থেকে যদি আমি 15,000 টাকা বাদ দিই, 12,500 টাকা। বাকিগুলো আগের মতোই থাকবে, 20, 30, 20, 30 সমান 8,000। ছিল 1,19,000 টাকা, 19,500, 15,000 কমে গেল, তাহলে 1,04,500। এরপরে লেনদেন 28 তারিখ। প্রাপ্য হিসাবের নিকট হতে 500 টাকা আদায় করা যাবে না। তাহলে প্রাপ্য হিসাব আমার সম্পদ, এই সম্পদ থেকে 500 টাকা আমি আদায় করতে পারবো না।
যেহেতু আমার সম্পদ আদায় করা যাবে না, তাহলে আমার সম্পদ কমে যাবে। আর আদায় করার কথা ছিল, আমার সম্পদ আমি আদায় করতে পারতেছি না, তার মানে এটা আমার একটা ক্ষতি। তাহলে ক্ষতি বা খরচ দুইটার কারণেই আমার মালিকানা সত্ত্ব কমবে। তাহলে 500 টাকার কারণে আমার একদিকে প্রাপ্য হিসাব নামে সম্পদ এটা কমবে, অন্যদিকে আমার ক্ষতি বা খরচ হিসাবে মালিকানা সত্ত্ব কমবে। 28 তারিখ আমার প্রাপ্য হিসাব কমবে 500 টাকা, মালিকানা সত্ত্ব কমবে 500 টাকা। কেন কমলো? অনাদায়ী পাওনা। তাহলে 12,500, 20,000, 30,000, 20,000, এখানে 29,500 সমান 8,000, 1,04,000। তাহলে সর্বশেষ 31 তারিখ অফিস সরঞ্জামের উপর 20,000 টাকা অবচয় ধার্য করতে হবে। অফিস সরঞ্জামের উপর অবচয় ধার্য করলে আমার লেনদেনের হিসাব সমীকরণের উপরে কী প্রভাব পড়বে? অবচয় ধার্য করা, অবচয় এটা আমার একটা খরচ বা ক্ষতি। আমার আসবাবপত্র, আমার সম্পদ বা যে কোনো সম্পদের মূল্য কমে যাচ্ছে, মূল্য কমে যাওয়ার কারণে আমার অবচয় হচ্ছে। তাহলে অবচয় একটা খরচ বা ক্ষতি, এর কারণে আমার মালিকানা সত্ত্ব কমবে, কারণ খরচ ক্ষতির দ্বারা আমার মালিকানা সত্ত্ব কমে। আর সাথে সাথে আমার এই 2,000 টাকার অফিস সরঞ্জাম কমবে, যেহেতু আমার বলছে অফিস সরঞ্জামের উপরে অবচয় ধার্য করতে হবে। তাহলে অফিস সরঞ্জাম একটা সম্পদ আমার কমতেছে, আর সাথে সাথে মালিকানা সত্ত্ব নামে আমার মূলধন কমতেছে। তাহলে সর্বশেষ 31 তারিখ অবচয়ের কারণে আমার অফিস সরঞ্জাম কমবে 2,000 টাকা, আর মালিকানা সত্ত্ব কমবে 2,000 টাকা। তাহলে আমার মালিকানা সত্ত্ব কেন কমলো? অবচয়। সংক্ষেপে লিখলাম অবচয় ধার্য হলো। এখন যদি আমরা যোগ করি 12,500, 20,000, 30,000, 18,000, 29,500 সমান 8,000। এখানে 1,04,000 ছিল, এখন থাকবে 1,02,000। আমরা ক্লোজ করে দিব, অথবা একটানেও ক্লোজ করতে পারি। এখন আমার মোট সম্পদ 12,500 যোগ 20,000 যোগ 30,000, তাহলে 20 আর 30 50, আর 18 68 আর 29,500 68, তাহলে 98,000, 97,500 প্লাস 12,500, তাহলে 97,500 আর 12,500 হচ্ছে 1,10,000 টাকা। তাহলে মোট সম্পদ আমি যদি সবগুলা যোগ করি তাহলে 1,10,000 টাকা। আর মোট দায় যদি আমি যোগ করি, মোট দায় এবং মালিকানা সত্ত্ব, তাহলে 1,02,000 আর 8,000, 1,10,000 টাকা। তাহলে সর্বশেষ আমার অবশ্যই মোট দায় এবং মোট
দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করে মোট সম্পদের সমান হবে, এটা তোমরা জানো। তাহলে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, সেটা আমরা গত ক্লাসেও দেখলাম, আজকের ক্লাসেও দেখলাম। আজকের ক্লাসে আমরা একটা পরিপূর্ণ প্রশ্ন দেখলাম, যেটা আমাদের সৃজনশীল হিসাবে যেই ধরনের প্রশ্ন বার্ষিক পরীক্ষায় থাকে। তাহলে এখানে 3টা অংশ থাকবে, ক, খ এবং গ পার্ট। যদিও এখানে একটা বড় অঙ্ক দেওয়া আছে গ পার্টে, পরীক্ষায় সাধারণত এত বড় অঙ্ক থাকবে না 4 মার্কের জন্য। 4 মার্কের জন্য যদি এই প্রশ্নটা আসে, তখন হয়তো তোমাকে কিছু সিলেক্টেড লেনদেন দিয়ে দিবে, যে তুমি 1 তারিখ, 7 তারিখ, 13 তারিখ এবং 31 তারিখ, সে ফর এক্সাম্পল। সাধারণত 4 মার্কের অঙ্ক যেহেতু প্রশ্ন থাকে, তাহলে 4টা লেনদেনই দেয় সাধারণত, যাতে তোমাদের মার্কিং করতে সুবিধা হয়। একটা যদি তোমার লেনদেন সঠিকভাবে দিতে পারো 1 মার্ক, দুইটা দিতে পারলে 2 মার্ক, মানে যাতে মার্কিংটা সুন্দর করা যায় বা সহজ হয় এবং তোমাদের টাইমিং অনুযায়ী তোমরা আনসার করতে পারো। এই জন্য সবগুলা লেনদেন স্বাভাবিকভাবেই থাকবে না যদি পরীক্ষায় আসে এরকম। তো কিন্তু এখানে আমরা শেখার জন্য অনেকগুলা অপশন বা অনেকগুলা লেনদেন তোমাদেরকে দেওয়া আছে, কারণ যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারবো তোমার পরীক্ষায় উত্তর দেওয়া তত সহজ হবে। কারণ আমি প্রথম ক্লাসে বলেছি, হিসাব বিজ্ঞান কিন্তু প্র্যাকটিসের সাবজেক্ট। তুমি যতই বুঝতে পারো, তুমি যদি খাতা কলমে প্র্যাকটিস না করো, তাহলে পরীক্ষায় তুমি নির্দিষ্ট সময়ে আনসার করতে পারবে না। দেখা যাবে যে তোমার 70 মার্কের আনসার করার জন্য 2 ঘন্টা 30 মিনিট দেওয়া আছে, তুমি পারো সবগুলাই, কিন্তু হয়তো 50 মিনিট 50 বা 60 আনসার করতে যায় তোমার সময় শেষ। বিশেষ করে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণী 2টা আর্থিক বিবরণী দিতে হয়, তো 2.5 ঘন্টার মধ্যে এই আর্থিক বিবরণী দিতে অনেক সময় লেগে যায়। এই জন্য তোমার যদি দক্ষতা না থাকে, বিশেষ করে হাতে কলমে অঙ্ক করার দক্ষতা না থাকে, তাহলে কিন্তু তুমি আনসার করে শেষ করতে পারবে না। এই জন্য এই বিষয়গুলো অনেক সহজ মনে হলেও তুমি অবশ্যই প্র্যাকটিস করবা। আর সহজ, এটা কিন্তু তোমার জন্য একটা বেনিফিট। যেই অধ্যায়গুলো সহজ, যেই অঙ্কগুলো সহজ, এইগুলো আমরা অনেক সময় প্র্যাকটিস করি না, আর এইগুলো তো পারবই, কিন্তু এইগুলো আসলে তুমি এই সহজ দেখেই প্র্যাকটিস করবা, যাতে পরীক্ষায় তুমি দ্রুত সময়ে এইটা আনসার করতে পারো, তোমার সময় সেভ করতে পারো, যাতে তুমি অন্য জায়গায় সময়টা ইনভেস্ট করতে পারো এবং এই জায়গা থেকে তুমি মার্কগুলো ভালো ক্যারি করতে পারো, যাতে অন্য জায়গায় কোথাও যদি তোমার মিস্টেক হয়ে যায়, সেইগুলো যদি তুমি কাভার করতে পারো। তাহলে সহজ জিনিস সহজ বলে রেখে দিলে এটা কিন্তু আসলে তোমার জন্য আরও ক্ষতির কারণ হবে। বরং এইগুলো প্র্যাকটিস করে খুব ভালো দক্ষতা নিতে হবে, যাতে এখান থেকে আমার সময় সেভ করা যায় এবং মার্কও বেশি ক্যারি করা যায়। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরের ক্লাসগুলোতে আরও নতুন বিষয় দেখব। তোমরা বাসায় অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবা এবং পড়াশোনার মধ্যে থাকবা, আর সর্বোপরি নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবা, নিজেরা সুস্থ থাকার চেষ্টা করবা এবং বিশেষ করে পরিবারের সদস্যদেরকেও সুস্থ রাখার চেষ্টা করবা। কারণ এই মহামারী এটা কিন্তু আমার নিজের প্রতি যদি আমি নিজে সচেতন না থাকি, তাহলে শুধু আমি নিজের ক্ষতি করব এটাই না, আমি কিন্তু আরও অনেকের, বিশেষ করে আমার খুব নিকটজন, আমার বাবা মা, আমার ভাই বোন, তাদেরও ক্ষতি করার খুব বড় একটা সম্ভাবনা আছে। কাজে এটা আমরা কখনোই চাই না যে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হই, আমার পরিবারের কোনো সদস্য আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। কাজেই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং নিয়মিত পড়াশোনা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।